আইনের শাসনই নয়, অপরাধ দমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন। সারা দেশে হামিদ টিকাদান ক্যাম্পেইন শুরু, কর্মসূচিতে 1.25 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ। সংকট কাটাতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বিপিসি, আজ 10 থেকে 20% হারে বাড়তি বরাদ্দের ঘোষণা। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, এবার অংশ নিচ্ছেন 14 লাখ শিক্ষার্থী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় প্রধানমন্ত্রী নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে বেইল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল 10টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজু মিয়া। সাজু সাজু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী বগুড়া সফরের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? পরপরই সার্কিট হাউস থেকে তিনি পায়ে হেঁটে তারপরেই তিনি কিন্তু জজ কোর্টে যান এবং সেখানে আইনজীবীদের জন্য নতুন যে ভবন, সেই নতুন ভবনের উদ্বোধন করেন এবং তারপর পরেই বেল বন্ড সিস্টেম সেই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এবং আমি যেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, তাসলিমা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান মন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই 12টা 15 মিনিটে এই বগুড়াকে 13তম যে সিটি, সেই 13 বগুড়ার যে আজ থেকে মহানগর বা সিটি কর্পোরেশন ঘোষণা করলেন তারেক রহমান প্রধান মন্ত্রী। তো এখন আমাদের কেমন উন্নত ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুরু করে এবং আমাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ সময় টিভিকে। আপনারা জানেন যে বৈষম্য শিকার হয়ে 19 বছর বগুড়ার এই পৌরসভাটি সিটি কর্পোরেশনে উন্নত হয়নি। এটি 2005 সালে তৎকালীন মাননীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সব প্রক্রিয়াই সম্পূর্ণ করেছিলেন। দুর্ভাগ্যবশত সেই সময় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেইটি আর হয়ে ওঠেনি। সেই দাবিটি দীর্ঘ 17 বছর আমরা বৈষম্য শিকার হয়ে শেষ পর্যন্ত আজকে তার হাতেই আজকে সিটি কর্পোরেশন ঘোষণা হলো বগুড়া। শুধু সিটি কর্পোরেশন না, বগুড়ায় সব বিষয় অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করছেন। বগুড়া বিমানবন্দর তিনি স্থাপন করছেন। বগুড়ার যে উন্নয়ন, সকল উন্নয়নের সাথেই তারেক রহমান জড়িত রয়েছেন এবং তিনি সকল উন্নয়নের মূল কারিগর, কিন্তু তিনি মূল পরিকল্পনাকারী তিনি। আমরা যে স্বাধীনতা আগে শুনতাম আগের সরকারের সময়, ফ্যাসিবাদের সময়, যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু আমরা তো বগুড়ায় দেখেছি সাত মাথায় মুক্তিযুদ্ধের যে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে তারেক রহমানের হাত ধরে কিন্তু বগুড়ার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা শুরু হলো এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার দেশের বাড়িতে গেছেন। আমরা কথা বলবো আর একজনের সাথে যে আমরা তার কাছে জানতে চাবো যে বগুড়ায় যে আজ থেকে মহানগর ঘোষণা হলো,
তো সিটি কর্পোরেশন ঘোষণা হলো, তো সিটি কর্পোরেশনের আহ, আহ, যে সুফল সেটা আমরা কিভাবে পেতে পারি, বা আপনাদের প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ ভাই আপনাকে। সিটি কর্পোরেশন আমাদের দীর্ঘদিনের আশা প্রত্যাশা। এইটি গত বিএনপি সরকারের সময়ই ঘোষণা করার কথা ছিল, কিন্তু স্বৈরাচার সরকার শেখ হাসিনা এটা হতে দেয়নি। আজকে আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, ওনার মাধ্যমে এই সিটি কর্পোরেশন ঘোষণা হওয়াতে আমরা অতি উৎসাহিত। আমরা বগুড়াবাসী যে কি আনন্দ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, আমরা কথা বলবো আর একজনের দীর্ঘদিন সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজু মিয়া। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু। তাই হামের প্রাদুর্ভাব রোধে সারা দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় 5 এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ 30 উপজেলার জরুরি টিকাদান। এরপর 12 এপ্রিল থেকে দেয়া হয় ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ধাপে 2,82,510টি কেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়ে হামের টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচির প্রথম দিন প্রায় 11 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, রাজশাহীতে হামের টিকাদান কর্মসূচির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, টিকাদান কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে কর্মসূচির যে উদ্বোধন সেটি কিন্তু করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে মোট 438টি কেন্দ্রে কিন্তু এই টিকাদান পর্যায়ে ক্যাম্পেইন সেটি শুরু হয়েছে 20 এপ্রিল, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে 10 মে পর্যন্ত টানা চলবে এই টিকাদান কর্মসূচি। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে মোট 54,144 জন শিশুকে টিকা দানের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সী যেসব শিশু রয়েছেন তারা কিন্তু এই টিকা দানের যে কর্মসূচি সেটাই কিন্তু অংশগ্রহণ করবেন। এবং রাজশাহী নগরীর 286টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 180টি কেন্দ্র ও 240টি কমিউনিটি কেন্দ্র এবং 18টি স্থায়ী কেন্দ্র সহ সর্বমোট 438টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি টিকাদান কেন্দ্রে কিন্তু 2 জন টিকাদানকারী ও 3 জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রগুলোতে 1 জন টিকাদানকারী ও 1 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই টিকাদান কর্মসূচিতে অবহেলা না করে যেন সবাই যারা যারা যেসব শিশু 6 মাস থেকে 5 বছরের নিচে রয়েছেন তারা যেন এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কারণ হাম যেভাবে মহামারীর আকার ধারণ করছে সেক্ষেত্রে টিকাদানের বিকল্প কিন্তু নেই বলে চিকিৎসকরা বলছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আজকেও নতুন করে 15 জন রোগী কিন্তু এই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে আজকে কোনো শিশু মৃত্যুর খবর আমরা পাইনি। এ নিয়ে মোট 109 জন রোগী কিন্তু এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও রুবেলা রোগের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন সঠিক সময় টিকাদানই পারে এই মহামারী থেকে প্রতিরোধ গড়ে তুলতে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে টিকাদান কর্মসূচি নিয়ে সর্বশেষ খবর। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত। দর্শক, হামের টিকাদান কর্মসূচি চলছে এবং মানুষের আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু কিছু বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। যেমন কেউ কেউ এই হামের টিকা কতটুকু মানুষের জন্য উপকারী হবে কিনা এই নিয়ে কিছু সংশয় তৈরি হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ আদৌ জানে কিনা, একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষ জানে কিনা, এসব নিয়েও মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। তো এই সমস্যাগুলো আমরা আশা করি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো। আর এইসব বিষয়ে ভার্চুয়াল কথা বলার জন্য আমরা ভার্চুয়ালি যুক্ত করে নিতে চাই ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ, পরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। স্যার, আজকে থেকে তো টিকাদান কর্মসূচি শুরু হলো, এটা চলবে কতদিন পর্যন্ত? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করতে হচ্ছে। আমরা পরবর্তীতে তার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আজ থেকে অকটেন 20% ও পেট্রোল ডিজেল 10% হারে বেশি সরবরাহ করা হবে। বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী আজ থেকে দৈনিক 13,048 মেট্রিক টন ডিজেল, 1,511 মেট্রিক টন পেট্রোল ও 1,422 মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সরকারি ঘোষণা অনুযায়ী বাড়তি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে কিনা, আর এ বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? ধন্যবাদ রোকেয়া। যে সরকারি যে নির্দেশনা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু খুলনার পদ্মা, মেঘনা, যমুনা যে তেল ডিপো রয়েছে, সেই ডিপো থেকে কিন্তু এখনো পর্যন্ত কার্যকারী করা হয়নি। যেটা জানিয়েছেন খুলনা বিভাগীয় জ্বালানি তেল সমিতির সাধারণ সম্পাদক আমাদের অভিহিত করছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের নির্দেশনা এই ডিপো থেকে আসেনি, কর্তৃপক্ষের কাছে আসেনি, যে কারণে কিন্তু সেই তেল বৃদ্ধির এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। রোকে, আমি এখন রয়েছি খুলনা খালিশপুরে নতুন রাস্তা মোড়ে যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে কিন্তু সার্বিক দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক ভিড় রয়েছে। সাধারণ যে ক্রেতারা রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন যান নিয়ে কিন্তু তারা সকাল থেকে অপেক্ষা করছে এবং তাদের সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত তেলের জন্য, যেটা ভোর 6টা থেকে তারা আজকে এখানে অপেক্ষা করছে এই এলেনা পেট্রোল পাম্পে। এই এলেনা পেট্রোল পাম্পে কিন্তু ব্যাপকভাবে চাহিদা রয়েছে। সেখানে কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সরকারি প্রতিষ্ঠানে তাদের তেল বিতরণ করতে হয়। এছাড়া কিন্তু এখানে জনসাধারণের ব্যাপক ভিড়। প্রতিদিন কিন্তু সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু তেল সরবরাহ করতে হচ্ছে এখান থেকে। অনেকটাই তাদের হিমশিম খেতে হচ্ছে এই কর্তৃপক্ষের, যেটা জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমরা যে বিষয়টা কথা বলেছি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের আজকে যে তেল বরাদ্দ দেওয়া হয়েছে ডিপো থেকে, মাত্র 12,500 লিটার এখানে পেট্রোল পাম্পে দিয়েছে, যেটা অকটেন, পেট্রোল এবং ডিজেল। সেখানে কিন্তু তাদের চাহিদা রয়েছে 26 থেকে 27,000 লিটার, যে কারণে তারা কোনোভাবেই এই যে সাধারণ মানুষ রয়েছে যারা তেল কিনতে আসছে, তাদের কিন্তু চাহিদা মিটাতে পারছে না, এমনটি জানিয়েছেন তারা। তবে যে বিষয়টা কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, যে পেট্রোল যে ডিপো রয়েছে খুলনা, সে ডিপো 3 ডিপোর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, যে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিন্তু পায়নি পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে, যেটা তারা এই মুহূর্তে কিন্তু তারা তাদের কর্তৃপক্ষের সাথে জুমে মিটিং করছে এবং মিটিং এর পরে তারা সিদ্ধান্ত দিতে পারবে কতটুকু কার্যকারিতা হবে এবং তারা কিভাবে তাদের সেই চাহিদা সাধারণ মানুষের পূরণ করতে পারবে। রোকেয়া, এই ছিল আমার কাছে খুলনা থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর।
বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। যাচ্ছি পরের সংবাদে। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছরের অংশ নিতে যাচ্ছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। দেশের ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৫৭,৩৪৪-এ। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১৪,১৮,৩৯৮, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩,০৪,২৮৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১,৩৪,৬৬০। সারা দেশের ৩,৮৮৫ কেন্দ্রে অংশ নেবে ৩০,৬৬৬ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে 8:30 থেকে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ছাত্র শিবিরের 2 নেতাকে গুলির ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমান সহ 8 আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 3 জন। টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকাল 6টায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুর রহমান। নিহতরা হলেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম ও হেলপার মজনু মিয়া। নিহতদের বাড়ি গোপালপুর উপজেলায়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আইনের শাসনই নয়, অপরাধ দমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন। সারা দেশে হামির টিকাদান ক্যাম্পেইন শুরু। কর্মসূচিতে 2.25 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ। সংকট কাটাতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বিপিসি। আজ 10 থেকে 20% হারে বাড়তি বরাদ্দের ঘোষণা। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছেন 14 লাখ শিক্ষার্থী। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।